আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমি বর্তমান সরকারের সমালোচনামূলক কিছু কথা বলবো, সাথে রাজনৈতিক দলগুলিরও কিছু সমালোচনাপূর্বক দু একটি কথা থাকবে। মূলত চাঁদাবাজি এবং ছিনতাইকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটতেছে তার উপরে আমি সামান্য আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট দেখতেছি এবং এই অপারেশন ডেভিল হান্টটা মোটামুটি সমসাময়িক সময়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। মানুষের মনে, অনেকের মনে নানাবিধ প্রশ্ন ছিল, অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু সর্বশেষ আমি এখন যখন ভিডিওটি করছি আজকে 22শে ফেব্রুয়ারি মাগরিবের পরে, তো এখন অবধি আমার কাছে এই 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহে যেই অপারেশন, তাতে আমার কাছে খুব বেশি আশানুরূপ কোনো আমার কাছে ফলাফল পাইনি। আমি প্রথম দিকে পত্রপত্রিকায় কিছু নিউজ আসতো এরা কতজনকে গ্রেপ্তার করতেছে, কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। অপারেশন ডেভিল হান্ট আদৌ চলছে কিনা সেটা আমাদের জানা নেই। এটা আমি কেন বলছি সেই ঘটনাটা আমি পরে আনছি। তার আগে আরেকটু বিষয় যদি আমি আপনাদের কাছে আলোকপাত করতে চাই, যে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এখন চাঁদাবাজির যে ছয়লাভ, ইতিপূর্বে অনেকেই বলেছে, ইভেন আমি নিজেও বেশ কিছু আলোচনায় বলেছি চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই চাঁদাবাজির সাথে সরাসরি রাজনৈতিক দল জড়িত। কোন রাজনৈতিক দল সেটা যারা করতেছেন এবং জনগণ সকলেই জানে। এই রাজনৈতিক দলগুলি যদি তারা নিজেদেরকে না শুধরান, তাদের কর্মীদেরকে সাবধান না করেন, তাহলে তাদের জন্য ক্ষতি, বাংলাদেশের জন্য ক্ষতি। বিগত 16 বছর একটি দলের পৃষ্ঠপোষকতায় এই চাঁদাবাজিগুলি হতো, তারা এখন নেই, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। হ্যাঁ, 1-2 মাস ছিল না, সরকার পতনের 5ই আগস্টের পরে 2-3 মাস যাবৎ এই চাঁদাবাজিগুলি আমরা দেখিনি, কিন্তু এখন আবার শুরু হয়েছে এই চাঁদাবাজি। যদি আমি একটু আপনাদেরকে বলি, আমি আজকে শুধুমাত্র এই চাঁদাবাজির বিষয়ে বাস স্ট্যান্ডের চাঁদাবাজিটা বলবো। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যেই হাইওয়েটা করেছে সরকার, পদ্মা হাইওয়ে, এটা ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তায় যদি আমি পদ্মার ওপার থেকে নিয়ে আমি ভাঙ্গা পর্যন্ত স্টপেজগুলি ধরি, যেমন ভাঙ্গা গোল চত্বর আছে, ভাঙ্গার একটু আগে জয় বাংলা মোড় আছে, ওদিকে তালমার মোড় আছে, ভাঙ্গা পার হইলে মালিগ্রাম আছে, তারপরে সূর্যনগর আছে, এরপরে আরও বেশ কিছু স্টপেজ আছে। তো প্রত্যেকটা স্টপেজের ঘটনা চিত্র একই রকমের। আমি আজকে ইমার্জেন্সিভাবে বাড়ি গিয়েছিলাম। আমি আমার চোখে যেই জিনিসটা দেখেছি সেই জিনিসের আলোকেই মূলত আমি আলোচনাটা আনতেছি। যে আমি যখন মালিগ্রাম থেকে, মালিগ্রামের নিচে তো বাজার, উপর থেকে হেঁটে হেঁটে বাম সাইড দিয়ে আসলাম, রাস্তার উপরে আসলাম। আসার পরে সেখানে দেখি প্রায় 1-150 মানুষের মতো একটি জমায়েত, সকলেই ঢাকাগামী, কেউ যাত্রাবাড়ি লাইনের, কেউ গুলিস্তান লাইনের, বাবুবাজার লাইনের, তো সকলেই দাঁড়ানো। সেইখানে দেখলাম দুটো চাঁদাবাজ লোক দাঁড়ানো, যাদের কাজ হচ্ছে বাস আসলে আগেই তারা বলে দিচ্ছে যে, যেমন মাওয়া লাইনের বাস, কদমতলী লাইনের বাস আসতেছে, কে কে যাবেন তাড়াতাড়ি আসেন। ওনারা বাস কেমনে হাত ইশারা করতেছেন, বাস থামতেছে, এরপরে বাসে যাত্রী উঠে যাচ্ছে। যেই কয়জন লোক যাচ্ছে মাথা পিছু 20 টাকা করে তাদেরকে দেওয়া লাগতেছে। কোনো কোনো অফিসে আবার এই পরিমাণটা আরো বাড়ে, 30 টাকাও হয়ে যায়। তো 20 বা 30 এরকম একটি অ্যামাউন্ট তাদের থাকে। তো আমি তাদের এই অবস্থানটা দেখে মনে করলাম যে হয়তো ওনাদের সাথে আগে যদি নেগোসিয়েশন করে যাত্রীরা যে আমাকে উঠিয়ে দেন, ওই যাত্রীর মাথা পিছু হয়তো টাকা তাদেরকে দিতে হয়। তো আমি চিন্তা করলাম যে আমি ওনাদের সাথে কথাবার্তা বলবো না, আমি আমার মতো করে উঠবো। তো একটি বাস আসলো, বাসে আমি উঠলাম। ওঠার পরে দেখলাম যে ঠিকই অনেকে উঠলো, প্রায় 15-20 জন লোক উঠলাম আমরা ওই বাসে, ওই স্টপেজ থেকে। যেহেতু আগে পরে আজকের দিন খুবই ভিড়, যেহেতু ওদিকে চরমোনাই মাহফিল শেষ হয়েছে, তারপরে আমাদের ফরিদপুরে জাকির মঞ্জিল 88 সেখানেরও বোধহয় একটি অনুষ্ঠান ছিল। তো সার্বিক অবস্থা বিবেচনা করলে আজকে প্রচুর যাত্রীর চাহিদা, যে কারণে সিট খালি পাচ্ছিল না। আমরা প্রায় 15-20 জন লোক ওখানে ওই বাসটায় উঠলাম। ওঠার পরে প্রত্যেকের মাথা পিছু টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে, অথচ আমি কিন্তু তাদের সাথে কথাও বলিনি। তো পরবর্তীতে আমি
নামার সময় ওই সুপারভাইজারের সাথে কথা বললাম যে আপনারা যে স্টপেজে আপনাদের থেকে টাকা নিল এটা কিভাবে নেয়। বললো যে এই স্টপেজ থেকে যতগুলি লোক উঠবে প্রত্যেকের মাথা পিছু তাদেরকে 20 টাকা দিতে হয়, কোনো কোনো স্টপেজে 30 টাকাও দেওয়া লাগে মাথা পিছু। আমি বললাম এই স্টপেজ কতগুলি? বললো সবগুলি স্টপেজ, এমনকি ভাঙা গোল চত্বরও নাকি এই একই চক্রের আওতায়। অর্থাৎ এই চক্রটা এতটা শক্তিশালী এই সিন্ডিকেটটা যে এই চক্রকে ভাঙা কারো দ্বারাই সম্ভব হচ্ছে না। দেদারসে দিবালোকে সকলের সামনে এই চাঁদাবাজিগুলি তারা করতেছে, কেউ কথা বলতেছে না। আমার প্রশ্ন হচ্ছে এই চাঁদাবাজিগুলি যদি বন্ধ হতো, যেমন আমার কাছে আজকে 250 টাকা ভাড়া নিয়েছে, যদি চাঁদাবাজি বন্ধ হতো এই 20 টাকা অন্তত আমার থেকে কম নিত। এই ভাড়াটা তো চাপটা আমার উপরে, জনগণের উপরে পড়তেছে। আর যদি এমন হয় যে জনগণের উপরে পড়তেছে না, সেটাও তো বাস মালিকদের টাকাটা কম হচ্ছে। বিলাকের এটার ফলাফলটা কি হচ্ছে? এই টাকাটার বৈধতার সার্টিফিকেট তাদেরকে কে দিচ্ছে? এবং এইটার নিয়ন্ত্রণের চাবিকাঠি কাদের কাছে? সরকার কি এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে? এটা তো কোনো সমাধান আমি দেখতেছি না। আসলে এটা আর কি করতে পারবে? তো এগুলি যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমাদের সমাজের যে অধপতন, সেই অধপতন রুখার সাধ্য কারণেই। ইতিপূর্বে অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি, বিএনপিকে আমি একাধিকবার আলোচনা এনেছি যে আপনারা দয়া করে চাঁদাবাজি বন্ধ করুন। বিএনপি হাইকমান্ড থেকে বারবার বলেছে যে তারা চাঁদাবাজি নিয়ন্ত্রণে সক্রিয়, তাদের কাছে কেউ রিপোর্ট দিলে সাথে সাথে তারা অ্যাকশন নিচ্ছে, অনেকের সদস্যপদ স্থগিত করতেছে, অনেককে দল থেকে বহিষ্কার করতেছে। সব মানলাম, কিন্তু এই যে দিবালোকে সকলের সামনে যে চাঁদাবাজি হচ্ছে এগুলি কেন আপনারা বন্ধ করতেছেন না? এগুলি কেন আপনাদের কাছে রিপোর্ট দিতে হবে? এগুলি কি আপনারা দেখতেছেন না? আপনারা কি এলাকায় থাকেন না? এগুলি যদি বন্ধ আপনারা না করতে পারেন, এই দায়ভারটা কাদের উপরে যাবে? বিগত 16 বছর একটা দলের ছত্রছায়া হচ্ছে, এখন অন্য দলের, সেটা হোক বিএনপি হোক জামাত, যার যেখানে প্রভাব। এককভাবে আমি সব জায়গায় হয়তো বিএনপিকে দোষারোপ করব না, আমি যেহেতু জানি না, কোনো জায়গায় অন্য দলও থাকতে পারেন, তবে প্রভাব তার থাকতে হবে। যেই ওখানে চাঁদাবাজিটা করবেন, যেই স্ট্যান্ডটা দখলে নিচ্ছেন, অবশ্যই তার প্রভাব থাকতে হবে। প্রভাব না থাকলে সে এই দখলটা নিতে পারবেন না। তো সরকারের এখন এই ডেভিল হান্টটা আমি কেন আলোচনা করলাম, যে ডেভিল হান্টের যে গুরুত্ব তার থেকে 1000 গুণের বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল এই চাঁদাবাজি বন্ধ করার ক্ষেত্রে। আর একটা বিষয় সবচাইতে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে ঢাকার ভিতরে ছিনতাইয়ের প্রচুর ঘটনা ঘটতেছে। গত 2 দিন আগে মিরপুরের এক আলেম, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছে, জ্ঞান ফেরার পরে সে দেখে যে একটা রুমের ভিতরে। সে জিজ্ঞেস করছে আমি এখানে কেন? তারপরে টর্চার করা হয়েছে, তাকে বলেছে তুমি তোমার বউকে ফোন দাও, 2 লাখ না 3 লাখ টাকা চেয়েছে, যদি টাকা দেওয়া হয় তোমাকে মুক্তি ছেড়ে দিব। তো সে বলছে আমি এত টাকা কই পাবো, আমি ইমামতি করি 10-12 হাজার টাকার বেতনে, আমার সংসারই চলে না, আমি টাকা কই থেকে দিব? পরে প্রচুর শারীরিক টর্চার করে তাকে, এরপরে তার মুয়াজ্জিনকে ফোন দিয়ে 10,000 টাকা বিকাশে এনে তারপরে তাকে ছেড়েছে। এটা হচ্ছে একজন আলেমের সাথে ঘটা ঘটনা, যেগুলি আবার আমার এক বন্ধু জামিয়া নুরিয়া মাদ্রাসার শিক্ষক, তো উনি এটা আবার পোস্টটা করেছেন, যে কারণে আমার দৃষ্টিতে এসেছে। এরকম আরো অসংখ্য। আমরা এর আগে এক দম্পতিকে দেখেছি, তাদেরকে যে কুপানোর অবস্থা দিবালোকে, সেই সম্পর্ক কি সেটা এখানে ডাজেন্ট ম্যাটার, কিন্তু বিষয়টা হচ্ছে দিবালোকে 2 জন মানুষকে রান্দা ছোড়া দিয়ে কুপানোর যে দৃশ্য, সেগুলি অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ। এরকম একটা দুটো ঘটনা নয়, মিরপুর, মোহাম্মদপুর বা যাত্রাবাড়ি সহ প্রত্যেকটা এলাকায় এই ঘটনাগুলি ঘটতেছে, যেগুলি এর আগে রুমিন ফারহানা তিনি একটি লাইভ অনুষ্ঠানে বলেছেন যে আগে আমি রাত্রে নিরাপদে বাড়ি ফিরতে পারতাম, এখন আমি আশঙ্কা বোধ করি যে কখন আমার উপরে আক্রমণ হয়ে বসে বা কখন আমার উপরে সন্ত্রাসীরা চড়াও হয়ে যায়। এই আশঙ্কার জায়গাটা রুমিন ফারহা যে বলেছেন একেবারেই যে অসত্য তা নয়, অনেক জায়গায় ব্যাপক আকারে এই ঘটনাটা বেড়েছে। অথচ সরকারের এখানে দরকার ছিল যে অপারেশন এই ছিনতাই করা দরকার বা অপারেশন এই চাঁদাবাজি করা দরকার, সেটা না করে তারা অপারেশন ডেভিল হান্ট করেছে। যেই ডেভিল হান্টটা মূলত একটি ঘটনার সূত্রপাতের কারণেই তারা সারা দেশব্যাপী ডেভিল হান্ট করেছে। এই সময় এই ডেভিল হান্টটা কতটুকু যৌক্তিক এটা সময় বলে দিবে এবং জনগণের বিচার করবে। ডেভিল হান্ট যদি আপনার করতেই হতো তাহলে সেটা 5ই আগস্টের পরে নয় কেন, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা, বড় বড় নেতারা দেশের ভিতরে ছিল, ইভেন তাদের যেই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওয়াকা, সে তো 8 তারিখে দেশ থেকে পলায়ন করেছে, সে নিজেই বলেছে যে আমি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমার দেশেই ছিলাম। তাহলে তাকে কেন গ্রেফতার করা হলো না? তখন কেন অপারেশন ডেভিল হান্ট করা হলো না? এবং তাদেরকে যারা সসম্মানে বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, যেই আর্মিরা তাদেরকে নিরাপদে প্রস্থান করতে দিয়েছে বা যেই আর্মিরা তাদেরকে নিরাপদে আশ্রয় দিয়েছিল, সেই আর্মিদেরকে কেন
বিচারের আওতায় আনা হচ্ছে না, বা তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই বিষয়গুলি কিন্তু জনমানুষের সকলের প্রশ্ন। অতএব আমি সামগ্রিকভাবে আজকের যদি আমি আলোচনা সামারি এভাবে টানতে চাই যে অপারেশন ডেভিল হান্ট এটা কতটুকু যৌক্তিক, এই বিষয়টা সরকারের ভেবে দেখা উচিত। আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্টের থেকেও বেশি প্রয়োজন এখন এই সন্ত্রাসী দমনে কিভাবে কাজ করা যায়, চাঁদাবাজি দমনে কিভাবে কাজ করা যায়, এবং রাস্তায় রাস্তায় যে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড, তারপরে ভ্যান স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এরপরে বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এই যে স্টপেজগুলি তারা দখল করতেছে, চাঁদাবাজি করতেছে, প্রত্যেকটা গাড়িতে যাত্রী ওঠানামার বিনিময়ে তারা মাথা পিছু টাকা নিচ্ছে, এই বিষয়গুলি কেন সরকার এখনো নজরে আনতেছে না? এগুলি সরকার কি করণীয়, বা এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তারা কেন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না? কেন তারা বারবার বলতেছে আমরা সংস্কার করব? প্রথম সংস্কার তো হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর থেকে। বিগত আমলে যত পুলিশ বাহিনীর যত সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অনৈতিকভাবে, অবৈধভাবে, প্রয়োজনে তাদেরকে নিয়োগ দিয়ে যারা দুর্নীতির সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, যারাই খুন, বিশেষ করে জুলাই আগস্টের সরাসরি হত্যার সাথে জড়িত, তাদেরকে ছাঁটাই করে দিলেই তো অর্ধেকটা কেল্লা ফতে হয়ে যেত। অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল তারা বাকি সবাই সতর্ক হয়ে যেত। অপরাধী থাকলেও তারা সতর্ক হয়ে যেত যে যেহেতু আমার সিনিয়র বসকেই চাকরি থেকে চ্যুত করে দিয়েছে, অতএব আমার চাকরিও থাকার কথা নয় যদি আমি ভালো না হয়ে যাই। অতএব যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই মাসুদ ভালো হবে কবে? যদি মাসুদের বসকে দুটো চটকানি মারা হয় বা মাসুদের বসের উপরে শাস্তি প্রয়োগ করা হয়। অতএব আমরা চাই এই প্রত্যেক মাসুদের বসকে যেন ধরা হয়। পুলিশ প্রশাসনে যারা এখনো বসগিরি করতেছেন তাদেরকে ধরে যেন পুলিশকে নিয়ন্ত্রণে আনা হয়, পুলিশকে কার্যকর করা হয়, এবং তাদেরকে যেন ঠিক মতো যেন তারা ফাংশন করে সেই বিষয়টা এই সরকার নিশ্চিত করতে পারে। যদি তা না করে তাহলে ষষ্ঠ উপদেষ্টার দরকারটা কি? উনার এখানে কি কাজটা? উনি এখানে এসি রুমে বসবেন, কথাও বলতে পারেন না। সুন্দর যদি কথা বলতে পারতো ডক্টর ইউনূস সাহেবের মতো, শুনতাম মন্ত্রমুগ্ধের মতো, তাও তো বলতে পারেন না। উনি তুতলায় কথা বলতে গেলে একটা কথাও ঠিক মতো বলতে পারেন না। যে কোনো একটা ব্রিফ করতে গেলে, ব্রিফিং দিতে গেলে সেই ব্রিফিংটাও ঠিক মতো দিতে পারেন না। এমন একজন অথর্ব মানুষ যে না আছে কথা বলার ঢং, না আছে তার সৌন্দর্য, না আছে তার টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অ্যাক্টিভ করবে। তো তাকে ওইখানে ওই পদে কেন আনা হয়েছে? কোন যোগ্যতায়, কোন কোটায় আনা হয়েছে? এখন তো কোনো কোটাগিরির দরকার নেই। কোটামুক্ত উপদেষ্টা মন্ডলী চাই যারা অ্যাক্টিভ হবে এবং যাদের মন্ত্রণালয় অ্যাক্টিভলি ফাংশন করবে। যদি কোনো উপদেষ্টার মন্ত্রণালয় ফাংশন না করতে পারে, ওই উপদেষ্টার ওই মন্ত্রণালয়ে থাকার কোনো যোগ্যতা নেই, বরং তাকে দ্রুত পদত্যাগ করিয়ে ওইখানে অন্য কাউকে, যে পরীক্ষিত, যারা পরীক্ষিত বা যারা অ্যাক্টিভ বা যারা প্রপার ওয়েতে কাজ বোঝেন, কাজ করাই নিতে পারবেন, তাদেরকে নিয়োগ দেওয়া উচিত। এভাবেই আমার মনে হয় যদি করা হয় তাহলে দেশ এগিয়ে যাবে। আর যদি না করা হয় তাহলে এই সরকার ব্যর্থতায় পর্যবসিত হবে এবং জনগণ কিন্তু ফুঁসে উঠবে। এই চাঁদাবাজি এবং ছিনতাই, এই দুটো জিনিস যদি আপনি বন্ধ না করতে পারেন, জনগণের মুখ কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। জনগণ সেই 5ই আগস্টে যেমন রাস্তায় নেমে এসেছিল, আবারও হয়তো রাস্তায় নেমে আসবে। সেগুলি বন্ধ করতে গেলে দ্রুত আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক করুন। চাঁদাবাজি এবং ছিনতাই একেবারেই শূন্যের কোঠায় নামিয়ে আনুন। সর্বশেষ আমি শেষ করে দিচ্ছি যে গত 2 দিন বা 3 দিন আগে মোহাম্মদপুরে একটি ঘটনা দেখেছি, অনাকাঙ্ক্ষিত। সেখানে ক্রসফায়ার বলেন বা অস্ত্রোদ্ধারে গিয়েই বলেন, 2 জন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। এই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না, কোনো ব্যাখ্যা আমরা শুনতে চাই না। যদি যৌথ বাহিনী কোনো অপারেশনে যাবে, অবশ্যই সেখানে সাংবাদিক রাখতে হবে। সাংবাদিকই বিষয়টা নিশ্চিত করবে যে হ্যাঁ এখানে দুনো পক্ষের মারামারি হয়েছে। কিন্তু ওই যে আপনারা বলবেন অপারেশন গেছেন, আসামি দৌড় দিছে বা অস্ত্র পেয়েছেন, বা আসামিরা আপনার উপরে গুলি বর্ষণ করেছেন, উল্টে আপনারও গুলি বর্ষণ করেছেন, তারা মারা গেছে, আপনাদেরও 2-1 জন হয়তো গুলিবিদ্ধ হয়েছে, একটু জখম হয়েছে, হসপিটালে গিয়েছেন। এই যে নাটক বয়ান দীর্ঘ 16 বছর আমরা দেখেছি, এই দেখে দেখে আমরা এখন ত্যক্ত বিরক্ত। এই বয়ানটা আমরা আর শুনতে চাই না। অথবা এই বয়ানটাও এখানে স্টপ, একদম ফুল স্টপ হওয়া দরকার। সকল ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হওয়া দরকার। সে যেই হোক, সে শেখ হাসিনা হোক, তারও বিচার পাওয়ার মতো হক রয়েছে। যত বড় সন্ত্রাসী হোক, তার বিচার পাওয়ার হক রয়েছে। অতএব বিনা বিচারে কাউকে যেন হত্যা করা না হয়, এই বিষয়টা সরকার মহোদয় বিবেচনা করবেন, সেই প্রত্যয় ব্যক্ত করেই আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।